নমস্কার। আজকে আমরা কথা বলবো ভারতীয় পাসপোর্টধারীদের জন্য একটা বেশ দারুণ খবর নিয়ে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, আপনারা হয়তো জানেন, এই ইন্ডেক্স পাসপোর্টগুলোকে র‍্যাঙ্ক করে বিশ্বজুড়ে ভিসা ফ্রি ভ্রমণের সুযোগের ভিত্তিতে। তো এর সর্বশেষ যে আপডেট জুলাই 2025 এর, সেই অনুযায়ী ভারতীয়রা এখন ৫৯টি দেশে যেতে পারছেন ভিসা ছাড়া বা খুব সহজে। আসুন এই বিষয়টার একটু গভীরে যাই, দেখি এর মানেটা ঠিক কী দাঁড়ালো আর কোন কোন দেশে যাওয়া সহজ হলো। আমাদের আলোচনা একটা রিপোর্টের ওপর ভিত্তি করে। হুম। হ্যাঁ, এই বৃদ্ধিটা আসলে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শুধু যে বেড়াতে যাওয়ার সুবিধা বাড়িয়েছে তা নয়, এটা কিন্তু বিশ্বমঞ্চে ভারতের কানেক্টিভিটি, যোগাযোগ আর কি, আর ভারতীয় পর্যটকদের যে একটা ক্রমবর্ধমান গুরুত্ব, সেদিকেও ইঙ্গিত দেয়। এই যে ৫৯টা দেশের কথা হচ্ছে, এখানে ঢোকার সুবিধাটা মূলত ৩ রকমের। ৩ রকম? আচ্ছা। হ্যাঁ, কিছু দেশে তো ভিসা ছাড়াই যাওয়া যায়, ভিসা ফ্রি। কিছু দেশে গিয়ে ভিসা নিতে হয়, ভিসা অন অ্যারাইভেল। আর কিছু ক্ষেত্রে লাগে ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এটা অনলাইনে আগে থেকে করিয়ে নিতে হয়। এই সব মিলিয়েই হলো ৫৯টা দেশ। বুঝেছি। আচ্ছা, আর র‍্যাঙ্কিংয়ের ব্যাপারটা উন্নতি হয়েছে বলছেন? হ্যাঁ, উন্নতিটা বেশ স্পষ্ট। ভারত এখন হেনলি ইন্ডেক্সে ৭৭তম স্থানে। ৭৭, বাহ! হ্যাঁ, বাবুন, ২০২৪-এ ছিল ৮০ আর ২০২৩-এ ছিল ৮৫। ধীরে ধীরে একটা ভালো দিকে যাচ্ছে। হুম হুম। অবশ্য ভারতে এই ৭৭তম জায়গাটা একা পায়নি। বুর্কিনা ফাসো, কোট ডি আইভরি, সেনেগল এদের সাথে শেয়ার করছে। এদের সবারই ৫৯টা দেশে একই রকম সুবিধা। আচ্ছা, এই যে উন্নতিটা হচ্ছে, এটা কি স্বাভাবিক সময়ের সাথে এমনি এমনি ঘটছে, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ আছে বলে মনে হয়? কোনো পলিসি বা এরকম কিছু? দেখুন, এই রিপোর্টের নির্দিষ্ট কারণ হয়তো বিশদে বলার নেই, কিন্তু সাধারণভাবে যদি দেখি তাহলে মনে হয় বেশ কয়েকটা জিনিস কাজ করছে। যেমন ধরুন, বিশ্ব অর্থনীতির সাথে ভারতের যোগাযোগ বাড়ছে, বা পেশাদার তাদের সংখ্যাও বাড়ছে। এই সবগুলো মিলিয়েই হয়তো একটা প্রভাব পড়ছে। তবে হ্যাঁ, একটা তুলনা কিন্তু মাথায় রাখতে হবে। তুলনা কি রকম? ভারতের ৫৯টা দেশ, এটা নিঃসন্দেহে ভালো, কিন্তু তালিকার একদম শীর্ষে যারা, যেমন সিঙ্গাপুর, তাদের নাগরিকরা ১৯৪টা দেশে এই সুবিধা পান। ১৯৪? অনেক তফাৎ তো। হ্যাঁ, জাপান, দক্ষিণ কোরিয়া এদের ১৯০টা, জার্মানি, ইতালি, ফ্রান্স এইসব ইউরোপীয় দেশের ১৮৯টা। এখানে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর কথা না বললেই নয়, তারা কিন্তু দারুণ উন্নতি করেছে। ও, গত ১০ বছরে তারা ৪২তম স্থান থেকে একদম ৮ নম্বরে উঠে এসেছে। এটা সম্ভবত তাদের খুব অ্যাক্টিভ ডিপ্লোমেসির ফল। পাকিস্তানের ক্ষেত্রেও সামান্য উন্নতি আছে, ১০১ থেকে ৯৬তম স্থানে এসেছে। তার উন্নতির জায়গা এখনো অনেক বাকি। তবে এই ৫৯টা দেশও তো নেহাত কম নয়। এর মধ্যে তো নিশ্চয়ই অনেক পপুলার ডেস্টিনেশনস আছে। অবশ্যই আছে। যেমন ধরুন মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, মরিশাস, ইন্দোনেশিয়া। এই দেশগুলো তো ভারতীয়দের কাছে খুবই জনপ্রিয়, আর এগুলোতে এখন প্রবেশের সুবিধাও আছে। হ্যাঁ, এগুলো তো খুবই পরিচিত নাম। তবে একটা জরুরি বিষয়, এটা সবার মনে রাখা দরকার। বলুন। ভ্রমণের আগে কিন্তু প্রত্যেকটা দেশের নিজস্ব নিয়ম, ভিসার ধরনটা কি, ফ্রি, অন অ্যারাইভাল নাকি ইটিএ, কতদিন থাকা যাবে, বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো শর্ত আছে কিনা, এগুলো সব অবশ্যই তাদের সরকারি ওয়েবসাইট থেকে ভালো করে দেখে নিতে হবে। নিয়ম কিন্তু বদলাতে পারে। একদম ঠিক পয়েন্ট। এটা খুবই জরুরি। আপনি যে দেশগুলোর নাম বললেন, মালদ্বীপ বা থাইল্যান্ড, এগুলো তো খুব বেকান্টেন ট্যুরিস্ট স্পট। কিন্তু তালিকায় তো আরও অনেক রকমের দেশ দেখলাম, যেমন ভুটান, কেনিয়া, ইরান, জামাইকা, ফিলিপিন, আবার কাজাখস্তান, রুয়ান্ডা। এই যে বৈচিত্র্যটা, এটা কি বিশেষ কিছু বলছে? শুধু বেড়াতে যাওয়াই নয়, অন্য কোনো দিক? হ্যাঁ, আপনি ঠিক জায়গাটা ধরেছেন। তালিকাটা দেখলেই বোঝা যায় এখানে শুধু ওই চিরাচরিত ট্যুরিস্ট হটস্পটগুলোই নেই। ভুটান বা নেপালের মতো প্রতিবেশী দেশ যেমন আছে, তেমনি ধরুন কারিবিয়া দ্বীপপুঞ্জের বারবাডোস, সেন্ট কিটস ও নেভিস বা ট্রিনিদাদ ও টোবাগো, এই দেশগুলোও আছে। তাই তো। আবার আফ্রিকার কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, বা ধরুন এশিয়ার ফিজি, কাজাখস্তান, এরাও তালিকায় আছে। এই যে ডাইভার্সিটি বা বৈচিত্র্য, এটা কিন্তু ইঙ্গিত দেয় যে ভারতের সাথে বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বাড়ছে।
কিছু ক্ষেত্রে হয়তো কারণটা শুধুই পর্যটন, কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবসা, বিনিয়োগ বা কূটনৈতিক সম্পর্ক একটা ভূমিকা রাখছে। এটা আসলে ভারতের যে আন্তর্জাতিক উপস্থিতি বাড়ছে তারই একটা প্রতিফলন। তার মানে এই র্যাঙ্কিং বাড়া বা ভিসার সুবিধার লিস্ট লম্বা হওয়া, এটা শুধু আমাদের যারা ঘুরতে যাই তাদের ছুটির প্ল্যান করার জন্যই ভালো খবর না, এর একটা বড় অর্থও আছে। এটা আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান, বিভিন্ন দেশের সঙ্গে তার সম্পর্ক, সেগুলোর গভীরতাকেও কিছুটা তুলে ধরছে। একদম। এই র্যাঙ্কিংয়ের উন্নতি আসলে কি করে? এটা পর্যটন, ব্যবসা-বাণিজ্য আর কালচারাল এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক আদান-প্রদান এগুলোকে আরও সহজ করে দেয়। যখন মানুষের যাতায়াত সহজ হয়, তখন দুটো দেশের মধ্যে সম্পর্কও স্বাভাবিকভাবেই আরও মজবুত হয়, তাই না? এটাকে এক ধরনের সফট পাওয়ারের বৃদ্ধিও বলতে পারেন। তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো, ভারতীয় পাসপোর্টের শক্তি বাড়ছে, ধীরে ধীরে হলেও বাড়ছে, আর তার ফলে ৫৯টা দেশে ভ্রমণ আগের চেয়ে সহজ হয়েছে। যারা বেড়াতে ভালোবাসেন বা কাজের জন্য বিদেশে যান, তাদের জন্য এটা তো নিঃসন্দেহে খুবই পজিটিভ একটা খবর। অবশ্যই। আর এখানেই হয়তো আরেকটা জিনিস ভাবার আছে, একটা বৃহত্তর প্রশ্ন। এই যে ৫৯টা দেশের সঙ্গে ভারতীয়দের যোগাযোগ সহজ হচ্ছে, এর মধ্যে যেমন ট্যুরিজমের হটস্পট আছে, তেমনি উন্নয়নশীল দেশ আছে, কিছু স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ দেশও আছে। তো এই সহজ হওয়াটা ভবিষ্যতে এই দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরও প্রভাবিত করতে পারে? মানে শুধু বেড়াতে যাওয়া বা ভিসার সুবিধার বাইরে গিয়ে বাণিজ্য, বিনিয়োগ বা ডিপ্লোম্যাটিক আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে এর কি প্রভাব পড়বে, সেটা কিন্তু আগামী দিনে লক্ষ্য করার মতো একটা বিষয় হবে। বেশ ইন্টারেস্টিং একটা দিক। এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে।